Hello, my dear students. Welcome to Raiganj Coronation High School official YouTube channel. Today, I am going to discuss the poem Mild the Mist Upon the Hill, written by Emily Jane Bronte for class 9. So, the students of class 9, be ready with your English textbook. Open at page 45. I will discuss the poem both in English and Bengali because listening to English helps a lot in learning English. Before going to the discussion, I would like to say something about the poet. Emily Jane Bronte was an English poet and novelist. She was born in 1818 and died very young at the age of only 30 in 1848. Within this short span of her life, she wrote a lot of poems and only one novel, that is Wuthering Heights, and it is considered a classic of English literature. Now, before going to the topic, I would like to read out the poem first. You listen to it. So, let's start. Mild the mist upon the hill. Emily Jane Bronte. Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I'm gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall after a day of rain, blue mist, sweet mist of summer, pall the horizon's mountain chain. The damp stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, the first line of the poem has been used as the title of the poem. কবিতাটির প্রথম লাইনটিকেই কিন্তু কবিতার শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। And the poem is divided into 4 stanzas. Each stanza contains 4 lines, so it is a poem of 16 lines. Now, I will explain the poem line by line and tell you the meaning of the unknown words. এখন কবিতাটি জানার আগে কবির মনের অবস্থার কথা এখানে আমাদেরকে আগে বুঝতে হবে। In the beginning of the poem, the poet is in a sad mood for some reason. কবিতার শুরুতে আমরা দেখছি কবি কিন্তু স্যাড মুডে রয়েছেন, অর্থাৎ তার মন ভারাক্রান্ত।
এবং তিনি একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলেন। সেটা কি? মাইল্ড মিস্ট আপন দ্য হিল। অ্যাট এ ডিস্টেন্স, অনেকটা দূরে পাহাড়ের উপরে তিনি দেখতে পেলেন মৃদু কুয়াশা, হালকা কুয়াশা। মাইল্ড মিন্স সফট আর লাইট, মিস্ট হলো কুয়াশা। ঘন কুয়াশাকে বলে ফগ, হালকা কুয়াশাকে বলে মিস্ট। ইউরোপিয়ান কান্ট্রিতে সামারে মিস্ট দেখা যায় আর উইন্টারে ফগ দেখা যায়। তো দ্য সিজন মেনশনড ইন দ্য পোয়েম ইজ সামার, নট উইন্টার। ইউরোপিয়ান কান্ট্রিতে অর্থাৎ ইংল্যান্ডে সামার কিন্তু এপ্রিল মে, এবং ওদের সামার মানে কিন্তু আমাদের এখানকার হট ওয়েদার নয়। আমাদের দেশের শীতকালের ওয়েদারটা ওদের হচ্ছে সামার। আর শীতকালে তো তাপমাত্রা ওদের দেশে একদম হিমাঙ্কের নিচে চলে যায়। তাহলে আমাদের কোনো বিদেশি কবিতা পড়তে গেলে আমাদের সেই দেশের কিন্তু ক্লাইমেটিক কন্ডিশনটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে নেচার পোয়েমগুলো পড়ার ক্ষেত্রে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, কবি দেখতে পাচ্ছেন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দূরে পাহাড়ের উপরে হালকা কুয়াশা জমেছে। টেলিং নট অফ স্টর্মস টুমোরো, এই হালকা কুয়াশা কবিকে কি পূর্বাভাস দিচ্ছে? টেলিং মিন্স ফোরকাস্টিং, এক্সপ্রেসিং, কবিকে বলে দিচ্ছে, কবিকে জানিয়ে দিচ্ছে, ইনফর্ম করছে যে আগামীকাল আর ঝড় বৃষ্টি হবে না। স্টর্ম মিন্স স্ট্রং উইন্ড। বিজ্ঞান কি বলে? কুয়াশা যদি হয় তাহলে আকাশ মেঘমুক্ত। তাহলে কুয়াশা আছে মানে পরের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে পরের দিনটা একটা সানি ডে হবে। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। না, দিনটি প্রাণ ভরে আজকে কেঁদেছে। ফিল মিন্স টু ওয়ান্স হার্টস কন্টেন্ট, মনের আশ মিটিয়ে, উজাড় করে। হিয়ার দ্য ডে হ্যাজ বিন পার্সনিফাইড, দিনটিকে এখানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ দিন যেন কোনো মানুষের মধ্যে যখন কোনো দুঃখ জমে থাকে, সেই নীরব দুঃখকে সে কিভাবে ব্যক্ত করে? প্রচণ্ডভাবে কেঁদে সে মনটাকে হালকা করে। তো এখানে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল মানে হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং থ্রু আউট দ্য ডে। দ্য ডে হ্যাজ সেড টিয়ার্স, অশ্রু ধারা বর্ষণ করেছে। স্পেন্ড এখানে হচ্ছে স্পেন্ডের পাস্ট টেন্স, SPEND, তার পাস্ট টেন্স SPENT। স্পেন্ড মানে খরচ করে ফেলা, অর্থাৎ এখানে উজাড় করে দিয়েছে। ইটস স্টোর মানে স্টক, মজুদ, ভান্ডার। অফ সাইলেন্ট সরো, মনের যত দুঃখ জমানো ছিল নীরবে, সেই দুঃখকে সে উজাড় করে কেঁদে ব্যক্ত করে দিয়েছে বা বাইরে বের করে দিয়েছে, মন হালকা হয়ে গিয়েছে। তাহলে দিন যেন এখানে হিউম্যান বিইং। এখানে বৃষ্টির হওয়াটাকে দিনের কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। সেকেন্ড স্ট্যান্জায়, ও আম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আম মিন্স আই অ্যাম এর কন্ট্রাক্টেড ফর্ম, I''am। এই দৃশ্য দেখে কবির যেন ফিরে চলে গেছেন কোথায়? দ্য পোয়েট হ্যাজ দিস সাইট হ্যাজ টেকেন দ্য পোয়েট ব্যাক টু হার সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমার কিশোর বয়সের দিনগুলো আমি যেন আবার ফিরে পেয়েছি। তাহলে কিশোর বয়সেও কবি এরকম কোনো দৃশ্য দেখেছিলেন। আজকে সেই সিমিলার সাইট রিমাইন্ডস হার অফ দোজ ডেজ, একই দৃশ্য অতীতের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমার যেন মনে হচ্ছে আমি আবার যেন শিশু হয়ে গিয়েছি। And neath my father's sheltering roof, and near the old hall door. Here neath means beneath, অর্থাৎ beneath এর abbreviated ফর্ম হচ্ছে, কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে নিথ, আন্ডার।
আমি যেন রয়েছি আন্ডার মাই ফাদার্স কেয়ার অ্যান্ড প্রোটেকশন। ছোটোবেলায় কবি তার বাবার কেয়ারে ছিলেন, প্রোটেকশনে ছিলেন। সুতরাং সেই শৈশবের সেই বাবার স্নেহের কথা মনে পড়ছে, বাবার প্রোটেকশনে থাকার কথা মনে পড়ছে। আর তাদের বাড়িতে ছিল একটি বড় হলঘর, লার্জ রুম। তার ছিল একটি দরজা, সেই দরজাটি আজকে পুরনো। সেই পুরনো দরজার কাছে কবি দাঁড়িয়ে থাকতেন। সেই দিনগুলোর কথা তার মনে পড়ে যাচ্ছে। এই মিস্ট তাকে সেগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে। থার্ড স্ট্যাঞ্জা, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। আজকে আমি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যেকে নেমে আসতে দেখেছি। ফল মিন্স কাম ডাউন, ডিসেন্ট। এখানে ক্লাউডি ইভিনিং মানে হচ্ছে দ্য স্কাই ইজ ক্লাউডি। দিস ইজ কল্ড ট্রান্সফার্ড এপিথেট। অর্থাৎ ক্লাউডি স্কাইয়ের আগে না বসিয়ে ইভিনিংয়ের আগে বসানো হয়েছে। অর্থাৎ সন্ধে যখন নেমে এসেছে তখন কুয়াশা দেখা যাচ্ছে, সেটাকেই বলছে ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন আকাশ। আফটার আ ডে অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টিপাতের পর মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে এসেছে, তা আমি লক্ষ্য করেছি। ব্লু মিস্ট, কবি অনেক দূর থেকে দেখছেন, তাই তিনি কুয়াশাটাকে ব্লু বলেছেন। দূরের জিনিসকে নীল দেখায়, ব্লু মিস্ট। সুইট মিস্ট, সুইট মিস্ট কেন? বিকজ দিস মিস্ট রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড, অফ সামার। এই যে বলছি যে সামারের সিজনের কথা বলা হয়েছে, তাহলে সামারের যে সুইট মিস্ট, প্লিজেন্ট মিস্ট, ব্লু মিস্ট। পল, হিয়ার পল ইজ এ ভার্ব। পল মিন্স কভার অর হাইড। দ্য হরাইজনস মাউন্টেন চেন, মাউন্টেন চেন মানে হচ্ছে মাউন্টেন রেঞ্জ, পর্বতমালা। আর হরাইজন মানে দিগন্ত রেখা। অর্থাৎ দিগন্ত রেখায় যে পর্বতমালাগুলো আছে সেগুলোকে ঢেকে দিয়েছে এই ব্লু মিস্ট, সুইট মিস্ট। দিগন্ত রেখা কাকে বলে? Horizon is an imaginary line that seems to meet, where the sky and the earth seems to meet. এখানে মনে হচ্ছে পৃথিবী আর আকাশ যেন একটা কাল্পনিক রেখায় গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ দূরের এখানে পাহাড়গুলোর বা পর্বতমালাগুলোর কথা বলা হয়েছে। ফোর্থ স্ট্যাঞ্জা, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম্প, এখানে ড্যাম্প অ্যাডজেক্টিভ, সাথে সাথে ড্যাম্পের আগে দা বসানো হয়েছে, সেটা নাউন হয়ে গেল তখন। দ্য ড্যাম্প মানে হচ্ছে রেইন ড্রপস, সারাদিনে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে সেগুলো কোথায় রয়েছে দাঁড়িয়ে? ইন দ্য লং গ্রিন গ্রাস, অর্থাৎ লম্বা সবুজ ঘাসের উপরে সেগুলো এখন সেটা বিন্দু আকারে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, যেন মনে হচ্ছে সকালের অশ্রুর মতো ঘন, ঠিক, ডেন্স। সকালের অশ্রু কি? ডিউ ড্রপস, সকালে শিশির পড়ে, সেই শিশুর বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে বৃষ্টির ফোঁটাকে। তাহলে এখানেও কিন্তু মর্নিংকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ মর্নিং যেন কেঁদেছে এবং সেটাই হচ্ছে তার শিশির বিন্দু। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস, এই যে সুইট স্মেল অফ ওয়েট গ্রাস, তার একটা ভেজা ঘাসের যে একটা সুগন্ধ, সেটা কবির পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এখানে ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া নয়, ব্রিথের এমনি মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, কিন্তু এখানে মানে হচ্ছে এক্সপ্রেস, অর্থাৎ রিমাইন্ডস। এখানে সেই স্যাঁতস্যাঁতে গন্ধ, ঘাসের স্যাঁতস্যাঁতে গন্ধ কবিকে স্মরণ করিয়ে দিচ্ছে তার বাইগন ডেজ, পাস্ট লাইফের কথা, অর্থাৎ শৈশবের কথাতে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্যাঞ্জায় রয়েছে প্রেজেন্ট মোমেন্টের কথা। তারপরে কবি এই প্রেজেন্টের দৃশ্য দেখে চলে গেছেন কোথায়? চলে গেছেন পাস্টে, তারপরে আবার প্রেজেন্টে, অর্থাৎ পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্টে, আবার পাস্ট থেকে প্রেজেন্টে, এইভাবে করে কবি কবিতাটিতে ব্যক্ত করেছেন নিজের ফিলিংসকে। তো যেহেতু কবি এখানে নিজের ফিলিংসকে ব্যক্ত করেছেন, তাই এটাকে একটা বলা যায় সাবজেক্টিভ পোয়েম। অ্যান্ড সাবজেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ রোমান্টিসিজম, অর্থাৎ রোমান্টিক কবিদের এটা একটা বৈশিষ্ট্য, তারা নিজেদের নিয়ে কিছু বলতে চান এবং
তারা বর্তমান থেকে অতীতের গৌরবময় মুহূর্তগুলোকে তাদের কবিতায় ব্যক্ত করতে চান। এবার এই কবিতায় যে কতগুলো বাক্যালঙ্কার ব্যবহার করা হয়েছে সেগুলো যেমন প্রথমেই ফার্স্ট স্ট্যান্ডায় আমরা ইমেজারি দেখতে পাচ্ছি, অর্থাৎ পাহাড়ের উপরে একটা সুন্দর কুয়াশায় ঢাকা একটা ছবি খুবই সুন্দরভাবে তুলে ধরেছে। তারপরে আমরা পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি, ডেকে পার্সনিফাই করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মর্নিংকেও পার্সনিফাই করা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে এই যে কবিতাটিতে যে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, কোনো জটিল শব্দ বলতে গেলে এখানে তেমনভাবে নেই। তো তবুও এখানে ওয়ার্ড নেস্টে দেখো তাদের মিনিংগুলো দেওয়া আছে। ফিল মানে দেওয়া আছে মেক ফুল, অর্থাৎ টু ওয়ান্স হার্টস কন্টেন্ট, অর্থাৎ প্রাণ ভরে। নিট হচ্ছে বিনিতেরই কন্ট্রাক্টেড ফর্ম। ফল মানে তোমাদের বইয়ে এখানে ঠিক ক্লাউড দেওয়া আছে, এটা কিন্তু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি নাউন না, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর মানে হবে কভার আর হাইড। আর ফ্রেগ্রান্স মানে হচ্ছে সুইট স্মেল। তাহলে আশা করি তোমরা কবিতাটা বুঝেছ। কবিতাটিতে কবি তার নিজের ফিলিংসকে ব্যক্ত করেছেন। তাহলে এই কবিতায় যে আই ব্যবহার হয়েছে সেটা কিন্তু কবি নিজের ফিলিংস, নিজের থটটাকে এখানে তার কবিতার মাধ্যমে তুলে ধরেছে। তো আশা করি তোমরা বুঝেছ। তো নেক্সট ডেতে উইল ডিসকাস অ্যান্ড সলভ দ্য অ্যাক্টিভিটিস। সো লেটস কল ইট এ ডে। আজ এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ডেতে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।